আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের অর্থনৈতিক সক্ষমতা আর দুর্নীতি নিয়ন্ত্রণ না করে যদি আমরা ঢালাও চাইনিজ লোন নেই, তাহলে কিন্তু শ্রীলঙ্কা বা কেনিয়ার মতো আমরা ডেট ট্র্যাপ বা চাইনিজ ঋণের ফাঁদে পড়বই। এটা সময়ের ব্যাপার মাত্র। এবার আসি ইন্ডিয়ার চুলকানি কুরকুরানির ব্যাপারে। সরি ফর দ্য ব্যাড ল্যাঙ্গুয়েজ। তো প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইনভাইটেশনটা হোল্ডে রেখে প্রথম সফরে মালয়েশিয়া আর চীন বেছে নেওয়াটা একটা স্ট্র্যাটেজিক মুভ ছিল, এটা মানতেই হবে। এখানে আমার কাছে মনে হয়, যেমন ধরেন মালয়েশিয়াতে অফকোর্স মানে আমাদের একটা বিগ লেবার মার্কেট, সো ওইটাতে তারেক রহমান ফার্স্ট ভিজিটে চাইতেই পারে, যেহেতু কিছু ইস্যুজ আছে মালয়েশিয়ার সাথে, যেটা প্রোগ্রেসিভ। আবার মালয়েশিয়া ধরেন আসিয়ানের খুব স্ট্রং মেম্বার, সুতরাং ওখানে বাংলাদেশ যেহেতু আসিয়ানে ইনক্লুড হওয়ার চেষ্টা করতেছে, যেটা বেসিক্যালি ডক্টর ইউনূস শুরু করে গেছিল, ওইটা আগায় নেওয়ার জন্য কিন্তু মালয়েশিয়া সফর ভেরি ইম্পর্টেন্ট ছিল। এবং বাংলাদেশ যদি আসিয়ানের সাথে যুক্ত হতে পারে, তাহলে কিন্তু এটা একটা রিজিয়নাল সিকিউরিটি বটে। যেমন ধরেন খুব সহজে যদি বলি যে আসিয়ানের একজন মেম্বার হিসাবে বাংলাদেশের এগেনস্টে ইন্ডিয়া এখন যেগুলো করে, এগুলো করার আগে কিন্তু ভাববে। আসিয়ানের দেশগুলো কিন্তু নিজেদের ভেতরে খুব নিবিড় সম্পর্ক রাখে এবং অফকোর্স তাদের সামরিক স্বার্থে আঘাত লাগলে পরে কিন্তু তারা এটার ব্যাপারে কোনো না কোনোভাবে রিয়েক্ট করবে। তো এটা একটা মানে এইসব কারণ দেখায়া চীনে সরাসরি প্রথম যাওয়ার আগে বাফার হিসেবে 18 ঘন্টা মালয়েশিয়া ঘুরে যাওয়া, ট্রানজিট করে যাওয়া, দিস ওয়াজ এ গুড মুভ। তো এই যে সিকোয়েন্সিংটা, এটা কিন্তু দিল্লিতে একটা বড় রকমের অ্যালার্ম বেল বাজায় দিচ্ছে অলরেডি। দিল্লি এটাকে বাংলাদেশের এক ধরনের স্ট্র্যাটেজিক ড্রিফট বা চীনের দিকে ঝুঁকে পড়া হিসেবে দেখছে। আসলে ঝুঁকে পড়ছে কিনা, দ্যাট ইজ নট এ ম্যাটার। ইন্ডিয়ান মিডিয়া দেখলে আপনি কনফার্ম ওরা এটাই দাবি করতেছে। এবং দিল্লির চল তাহলে দিল্লির ভয়ের কারণ আর তাদের যে কাউন্টার মুভস গুলা কি, এগুলো একটু বুঝি। হ্যাঁ, ফার্স্টে যেমন তিস্তা আর চিকেন স্নেকের ব্যাপারে, শিলিগুড়ি করিডোর বা ভারতের চিকেন স্নেক এর এত কাছে তিস্তা অববাহিকায় চীনা কোম্পানি পাওয়ার চায়না এর ইঞ্জিনিয়ারিং সার্ভে এবং তাদের উপস্থিতি ভারতের ডিফেন্স লজিস্টিক্স এর জন্য সরাসরি একটা থ্রেট বলে ভারত মনে করছে। যদিও আমাদের ফরেন মিনিস্ট্রি বলছে যে এটা পুরোপুরি অভ্যন্তরীণ ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, কিন্তু তারা এটাও অকপটে স্বীকার করেছে যে ভারতের সাথে ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্ট ছাড়া ড্রাই সিজনে এই প্রজেক্ট বাঁচানো অসম্ভব। মানে তিস্তা নদীর মানে ভারতীয় অংশে, মানে সোজা যদি আপনি বোঝার চেষ্টা করেন যে তিস্তা নদী উপর থেকে ভারতের দিক থেকে এসে বাংলাদেশে প্রবেশ করছে, ভারতে থাকা অবস্থায় এখানে গজলডোবা একটা বাঁধ লাগাইছে ইন্ডিয়া, এবং ওই বাঁধ লাগানোর পরে বাঁধের ডান দিক দিয়ে তারা মানে খাল কেটে, প্রায় 200 মাইল লম্বা একটা খাল কেটে সেই খাল দিয়ে তিস্তাতে যে পানিটা আসে, এই পানিটা সরায় নিয়ে যায়। তো এখন এই প্রবলেম যদি সলভ না হয়, তাহলে নিচে মানে চায়নার সহায়তা নিয়ে আমরা যতই বাঁধ বানাই আর যেটাই বানাই, এটা আসলে দিন শেষে পানি তো আসবে না। পানি না আসলে আপনি আসলে বাদে কি করবেন? যেমন খাল খনন কর্মসূচির মতো ব্যাপার আর কি। যখন নদীতে পানি থাকে তখন খাল কাটবেন, খালের মাধ্যমে পানি ডানে বামে যাবে। নদীতে যখন পানিই নাই, যখন মনে করেন যে ইভেন ইন্ডিয়া প্ল্যান করতেছে যে ক্লাউড সিডিং করবে, মানে মেঘের মধ্যে রাসায়নিক দিয়ে বাংলাদেশে আসার আগে ওই ইন্ডিয়ার আকাশে থাকা অবস্থায় মেঘ গলায়া বৃষ্টি বানায় ফেলবে, সেই সময় আপনি এই মানে শুকনা বাংলাদেশে খাল খনন করতেছেন কি উদ্দেশ্যে? এখন ভারত কিন্তু এই ব্যাপারে চেঁচামেচি খুব একটা করতেছে না, তারা বেশ ঠান্ডা মাথায় খেলতেছে। শি জিনপিং এর সাথে তারেক রহমানের মিটিং এর ঠিক একই দিনে ভারত দেখবেন বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করে দিচ্ছে। ওই যে দীনেশ ত্রিবেদীর মাধ্যমে বলছে যে
28 তারিখ থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা আবার চালু করা হইলো। যদিও এখানে সিরিয়াস কনসার্ন আছে, সেটা হচ্ছে যে ভারতে আমাদের এক উপদেষ্টা কয়েকদিন আগে গেছিল দিল্লি এয়ারপোর্টে, 2 ঘন্টা মানে তাকে বসায় রাখছে, সে ভারতে কিন্তু ঢুকতে পারে নাই, ঢোকে নাই আর কি। তাইলে আপনি মনে করেন যে রাষ্ট্রীয় উপদেষ্টা লেভেলের মানুষের সাথে তারা যদি এয়ারপোর্টে এইরকম মানে খাইসলত দেখায়, আর দেশের ভেতরে তো এখন মনে করেন যে মুসলমান পরিচয় পাইলে পরে রড দিয়ে পিটিয়ে মারতেছে, লাঠি দিয়ে পিটিয়ে মারতেছে, মানে ভয়াবহ সব ভিডিও দেখা যাচ্ছে ওই জায়গায়, এবং সারা বিশ্বের রিপোর্ট হচ্ছে। এখন ধরেন বাংলাদেশের একজন, মানে আমাদের তো ল্যাঙ্গুয়েজ শুনে ওরা বুঝে যায় এরা বাংলাদেশি, আর পাসপোর্ট দেখার পরে অথবা মানে কোনোভাবে যদি বুঝে ফেলে যে এটা বাংলাদেশি মুসলমান, তাদের উপরে যে হামলা হবে না, এটা নিশ্চয়তা কে দিবে? এই সেফটি সিকিউরিটি কে দিবে? সুতরাং এই জায়গায় মানে আমার তো মনে হয় যে বাংলাদেশ একটা হয় না, অনেক সময় দেখবেন যে দেশের নিরাপত্তা পরিস্থিতি খারাপ হলে মনে করেন যে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি খারাপ, তখন যদি ইউএস এর এমবাসি কিন্তু অনেক সময় নিরাপত্তা সতর্কতা জারি করে যে আপনি বাংলাদেশে ভিজিট করার সময় এই সতর্কতা পালন করবেন, অথবা বিপদে পড়লে এইটা করবেন। আবার অনেক সময় আছে একেবারে রেড অ্যালার্ট দেয়। রেড অ্যালার্ট মানে কি? যে এখন বাংলাদেশ সফর করা অমুক অমুক দেশের নাগরিকদের জন্য নিরাপদ না। তো এই মুহূর্তে ভারতের ব্যাপারেও কিন্তু বাংলাদেশ চাইলে এরকম একটা অ্যালার্ট জারি করতে পারে যে ওকে, আপনি যদি একান্ত বাধ্য হয়ে ইন্ডিয়া যাইতেই হয়, ইন্ডিয়াতে কারা যাবে? ধরেন যে তারা প্রথমত যাবে হচ্ছে যারা সনাতন ধর্মের, যাদের আত্মীয় স্বজন আছে তারা ওখানে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে যারা ট্রিটমেন্ট পারপাসে যেতে চায়, মানে যারা আগে ভারতীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিচ্ছে, চিকিৎসা হয়তো এখন নেওয়া বাকি আছে, সেটা নিতে তারা যাবে। কিন্তু টিপিক্যালি টুরিস্ট হিসেবে এই মুহূর্তে ইন্ডিয়া ভিজিট করতে কোনো মুসলমান যাবে কিনা, ওই নিরাপত্তা আসলে আছে কিনা, ভারত সেটা এনশিওর করবে কিনা, তার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে। ভারতে কিন্তু ধর্ষণও অনেক হাই, এবং ওরা যারা টুরিস্টদের উপরে ধর্ষণের ব্যাপারেও কিন্তু ওদের কমপ্লেইন আছে। মানে স্পেশালি শ্বেতাঙ্গ এক ভদ্রমহিলাকে ব্রুটালি গ্যাং রেপ করছিল তারা, তো ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে তখন। তো এই জাতীয় জিনিসগুলোর কারণে ভারত আসলে বাংলাদেশি টুরিস্টদের জন্য মানে কতটা নিরাপদ সেটা যাচাই করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আসলে একটা অ্যালার্ট এখানে জারি করার দরকার আছে। এখন ভারত যেটা করছে যে যেদিন শি জিনপিংয়ের সাথে তারেক রহমান বসবে, ওই দিন তারা বলছে যে টুরিস্ট ভিসা চালু করে দেওয়া হইলো। আবার তাদের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী যে আছে, তার প্রোটোকলও বাড়ায় দিছে, বাড়ায় দিয়ে ক্যাবিনেট মিনিস্টারের সমান করে দিছে। মানে এখানে তারা একটা পরিষ্কার মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে যে দিল্লি আবি বাকি হ্যায়। কিন্তু আপনি দেখেন যে এই একই সপ্তাহে নেপাল থেকে বাংলাদেশের কিন্তু অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা ছিল। তো এই ফাইলটা এই সপ্তাহে কিন্তু ভারত আটকায় দিছে। মানে এক আকাশ, এক মাটি, এক যন্ত্রণা, এগুলা দীনেশ ত্রিবেদীর মুখে বলবে, কিন্তু আমাদের নেপাল থেকে যে প্রাপ্য কারেন্ট, যেটা মনে করেন যে ইন্ডিয়ার সাথে পুরোপুরি আলোচনা করে, নেপালের সাথে আলোচনা করে এই 20 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের পাওয়ার কথা ছিল, এই ফাইল ইন্ডিয়া আটকা দিল। কেন? 2টা কারণে। একটা হচ্ছে বিদ্যুৎ কিনলে মোদির ফ্রেন্ড আদানির কাছ থেকে কিনতে হবে, এবং আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনার মানে কি, তো আমরা রিপোর্ট আমরা পাইছি, 1 টাকার বিদ্যুৎ 21 টাকাতে কিনতে হবে। আর একই সঙ্গে ভারত বুঝাই দিল যে এই রিজিয়নে স্টিল হু ইজ দ্য বস, সে চাইলেই কি করতে পারে আর কি করতে পারে না। তা এখন বাংলাদেশকে চীনের এই ডেভেলপমেন্ট ফান্ড যেটা আছে, এটা তো নিতেই হবে, এটা আমাদের লাগবে, কারণ এটা আমাদের স্ট্র্যাটেজিক প্রয়োজন। কিন্তু যাই হোক, আমাদের সাবধান থাকতে হবে। মানে আমরা কোনোভাবেই যেন ভারতের সাথে আমাদের সম্পর্ক ব্যালেন্স করতে গিয়ে চীনের সাথে এমন কোনো চুক্তি অথবা এমন কোনো শর্তের জালে অথবা ঋণের জালে আবদ্ধ না হয়ে যায় যে দিন শেষে আমরা চীনের একটা মানে
কৌশলগত প্রক্সি হয়ে গেলাম। প্রক্সি হওয়া যাবে না, কারণ আমরা যখনই প্রক্সি হব চীনের, তখন দেখবেন যে চীন আর ইন্ডিয়ার ভিতরে যে টেনশন আছে, যে শোল্ডার ব্রাশিং আছে, যে যুদ্ধ আছে, যে দ্বৈরথ আছে, যে দ্বন্দ্ব আছে, এটা বাংলাদেশে ঘটতে শুরু করবে। এইটা হওয়া যাবে না। আমাদেরকে মানে জানতে হবে যে ফিউচারে এই ধরনের সফর কিভাবে আরো ফ্রুটফুল করা যায়। কারণ কূটনীতিতে শুধু কয়েকটা ছবি তুললাম আর এমইউর সংখ্যা বাড়ায় নিয়ে আসলাম, তাইলে কিন্তু পকেট ভরে না। আমাদের কিছু ডিপ রুটেড প্রাতিষ্ঠানিক সংস্কার এখনই খুব জরুরি। তো ফার্স্টে আমরা যেটার ব্যাপারে কাজ করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পলিটিক্যাল কোটায় রাষ্ট্রদূত নিয়োগ করা হয়, এটা বন্ধ করতে হবে। মালয়েশিয়ার 18 ঘন্টার সফরে বড় কোনো চুক্তি যে সই হলো না, এটার মূল কারণই কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের হোমওয়ার্কের অভাব। এই সফরটা 3 মাস আগে থেকে টেবিল টক শেষ করে ফাইনাল ড্রাফট রেডি রাখার মতো তুখোর প্রফেশনাল ডিপ্লোমেট এখন আমাদের দরকার। এবার আসি চীনের যে 13টা এমইউ মানে করা হয়েছে, স্বাক্ষর করা হয়েছে। এমইউ মানে হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে চুক্তি না, কিন্তু চুক্তির আগের স্টেজ। এগুলো সাইন হয়েছে এবার 13টা। ইটস এ গ্রেট নাম্বার, বিগ নাম্বার। কিন্তু এগুলা আপনি নিশ্চিত থাকেন খুব দ্রুত এগুলা গ্রেভিয়ার্ড অফ আনইমপ্লিমেন্টেড এগ্রিমেন্টস, মানে হচ্ছে বাস্তবায়ন হয় নাই এমন চুক্তি সমূহের যে কবর আছে, গোরস্থান আছে, এই চুক্তিগুলো ওই গোরস্থানে ঢুকে যাবে। ওইখানে ঢুকে যাবে যদি না আমরা আমাদের ঘর গোছাই। বাংলাদেশের যে আমলাতান্ত্রিক জটিলতা আর প্রজেক্টের টাকা চুরির যে কালচার, এটাতে বিলিয়ন বিলিয়ন ডলার হজম করার মতো একটা অ্যাবজর্পটিভ ক্যাপাসিটি মানে আমাদের নাই। লোন নেওয়ার আগে ইমপ্লিমেন্টেশন যেটা আমরা করতে পারবো কি পারবো না, এই ইমপ্লিমেন্টেশনের মেশিনটাকে আরো ফাস্টার করতে হবে। তাইলে ধরেন এই সফরে তো আমরা যা চেয়েছিলাম বেসিক্যালি, তার মনে করেন যে কিছু পেয়েছি, কিছু পাই নাই। যেমন ধরেন ফার্স্ট অফ অল আমাদের একটা চাহিদা ছিল যে J-10CE বিমান, এই বিমানটা মানে আমরা পাবো, এটা চুক্তিটা স্বাক্ষর হয়ে যাবে। কিন্তু আসলে কিন্তু এই চুক্তিটা স্বাক্ষর হয় নাই। আমরা হয়তো খুব ভাল লাগতো, ধরেন তারেক রহমানের বিমানটা চায়না থেকে ব্যাক করতেছে, তার দুই পাশে 2টা J-10C গার্ড দিয়ে নিয়ে আসতেছে। শি জিনপিং বললো যে এই 2টা বিমান গিফট হিসেবে দিলাম। মানে পুরোপুরি না দিলেও আইসা আমাদের মনে করেন যে ইয়াতে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করাই দিয়ে গেল, আমরা দেখতে পারলাম বিমানটা। ওরকম কিছু হয় নাই। তারপর যেমন ধরেন আমাদের এক্সপেকটেশন যেটা ছিল তিস্তার ব্যাপারে, সেটাতে কিন্তু দারুণ অগ্রগতি হয়েছে। সো এটা আপনাকে মানে স্বীকার করতেই হবে, তিস্তার ব্যাপারটা অনেক দূর আগাইছে। আবার ধরেন আপনি অন্য যে মানে ইয়েগুলা চাচ্ছিলাম আমরা, ফান্ডগুলা পাবো বলে আশা করতেছিলাম। যেমন ধরেন এর আগে ইউনূস সরকার থাকা অবস্থায় যে একটা লোন আমাদেরকে দিবে বলছিল, ওইটা পাওয়ার কথা, মানে প্রথম কিস্তিটা ছাড়বে কিনা এটার জন্য কথা হয়েছিল, আশা করা হয়েছিল যে ছাড়বে। তো এখনো ঘোষণা আসেনি। মানে সবকটাই কথায় আগাইছে এবং এটা ফলো আপ করার দরকার হবে। তো এই যে ফলো আপ, এই ফলো আপটা যদি আপনার কাগজে প্রতিশ্রুতি থেকে বাস্তবে রূপান্তর করতে হলে আগামী 90 দিনে ঢাকাকে এই মানে রুথলেস ফলো আপ অ্যাকশন নিতে হবে বেশ কয়েকটা। কি কি ধরনের অ্যাকশন নেওয়া যাবে? যেমন মালয়েশিয়া ফ্রন্টের ব্যাপারে যেটা বলবো, যেটা আগামী 30 দিনের ভিতরে করতে হবে, সেটা হচ্ছে অবিলম্বে একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরি করতে হবে। মালয়েশিয়াগামী আমাদের যে কর্মী ভাইরা আছে তাদের জন্য নতুন একটা বাইন্ডিং এমইউ সাইন করতে হবে, যেখানে কঠোর কস্ট ক্যাপ থাকবে এবং মানব পাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করা হবে। আগস্টের মধ্যে মালয়েশিয়া বাংলাদেশের মধ্যকার যে মুক্ত বাণিজ্য চুক্তি,
এটা এফটিএ বা মিলায় বললে MBFTA, মালয়েশিয়া বাংলাদেশ FTA, এটা ফার্স্ট রাউন্ড শুরু করতে হবে, যেখানে আমাদের RMG আর ফার্মাসিউটিক্যালস ট্যারিফ ফ্রি অ্যাক্সেস পাবে। আর চীন ফ্রন্টে ধরেন আগামী 60 দিনের ভিতরে যেটা করতে হবে সেটা হচ্ছে বেইজিং এ যে সদ্য ঘোষিত বিডা চীন অফিস খোলা হবে বলা হইলো, সেটা ইমিডিয়েটলি চালু করতে হবে, সচল করতে হবে, এবং সেইখানে মার্কেটিং অফিসার না বসায়া বরং ডিল ক্লোজিং পাওয়ার সম্পন্ন 3 জন ডেডিকেটেড ম্যানেজার বসাইতে হবে, যারা ম্যানুফ্যাকচারিং, ইনফ্রাস্ট্রাকচার এবং গ্রিন এনার্জি খাতে চাইনিজ ইনভেস্টরদের সাথে প্রত্যেক দিন প্রোগ্রেস ট্র্যাক করতে পারবে। মংলা পোর্টের ইঞ্জিনিয়ারিং স্টাডি দ্রুত শুরু করতে হবে, কারণ এইটাতে ভারতের আপত্তি আমাদের জানা মতে সবচেয়ে কম এবং এটা বাণিজ্যিকভাবে সবচেয়ে রেডি। আর জিওপলিটিক্যাল ব্যালেন্সিং এর জন্য মানে অফকোর্স ওই জেট-এন-সি ফাইটার বিমান যেটা আছে এটার কথা আগায় রাখতে হবে, কারণ এটা আমাদের অস্তিত্বের সাথে রিলেটেড। আর তিস্তায় মনে হয় যে জাপান কার্ডটা যদি খেলা যায় তাহলে তিস্তার ব্যাপারটা আরো মানে অ্যাডভান্টেজে থাকবো আমরা। মানে এই তিস্তা প্রজেক্টটা নিয়ে ভারতের যে একটা জিওপলিটিক্যাল হাইপার এংজাইটি আছে, এটা দূর করার সেরা উপায় হলো এই প্রজেক্টে চীন আর বাংলাদেশের পাশাপাশি জাইকার মাধ্যমে জাপানকে থার্ড পার্টি হিসেবে যদি ঢুকিয়ে দেওয়া যায়। জাপান যদি আসে এই ডিলে, তাহলে বেইজিং এবং দিল্লি উভয় পক্ষের জন্যই এটা গ্রহণযোগ্য হওয়ার কথা হবে, এবং প্রজেক্টের উপর থেকে যে একটা পিওর পলিটিক্যাল কালার মানে ভারত পেইন্ট করতেছে, এটা দূর করা সম্ভব হবে। তখন কিন্তু আর বলতে পারবে না, কারণ এখানে শুধু চীনকে দিছি এটা বলবে না, তখন বলবে যে চীন জাপান দুজন মিলিয়ে এটা করতেছে। আর আমার মনে হয় যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা হাই লেভেল টিম দিল্লিতে পাঠানো দরকার দ্রুত, এবং অবশ্যই আগে থেকে তাদেরকে জানায় পাঠাতে হবে যাতে এই টিমকে আবার এয়ারপোর্টে আটকে না রেখে ফেরত পাঠায় দেয়। তো এদেরকে ব্রিফ করতে হবে যে এই ডেভেলপমেন্ট কোঅপারেশন যেটা আছে এই ব্যাপারে ভারতকে ব্রিফ করতে হবে যে এটা ভারতের বিরুদ্ধে আমাদের কিছু না, অ্যাবসলিউটলি মানে আমাদের দেশের স্বার্থে এই জিনিসটা করা হচ্ছে, এবং এটা কোনোভাবেই ভারতের বিরুদ্ধে কোনো কিছু করার চেষ্টা আমরা করছি না। এখানে যে তিস্তা নদীর হাইড্রোলজি ডাটা যেগুলো আছে এগুলো শেয়ার করার এবং ত্রিপক্ষীয় একটা রিজিয়নাল কানেক্টিভিটির প্রস্তাবও ইমিডিয়েটলি দিয়ে রাখা উচিত। আর ব্রিক্স এর ব্যাপারে উঠছে প্রসঙ্গ, যেহেতু চায়না আছে এখানে, তো আগামী ব্রিক্স এর যে সামিটটা হবে এই সামিটের আগেই সাউথ আফ্রিকা বা রাশিয়ার মতো কো স্পন্সরদের মাধ্যমে বাংলাদেশের উচিত অফিসিয়ালি একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফাইল করে রাখা। তো যাই হোক, এই সফরের ডিপ্লোমেসিটা কিন্তু ভালোই হয়েছে, মানে ফার্স্ট স্টেপ হিসেবে অপটিক্সটা দারুণ, কিন্তু মনে রাখতে হবে যে ডেলিভারি মেশিন যদি সময় মতো ক্যাচ আপ করতে না পারে তাহলে এই মেগা ট্যুর কিন্তু কেবলই কিছু চমৎকার লাঞ্চ আর ডিনারের স্মৃতি হয়েই ফাইল ক্যাবিনেটে বন্দী থাকবে। আমরা আশা করছি যে আমাদের মানে সরকার এই ব্যাপারে সচেতন থাকবে এবং